সুপ্রভাত, সিটিভিএনে স্বাগত। এডুকেশন অনলাইন নিয়ে তোমাদের সঙ্গে রয়েছে আমি ভাস্বতী। আজ যে বিষয়টা নিয়ে পড়ানো হবে অবশ্যই সেই বিষয়টায় যেরকম আমাদের একটু ফোবিয়া থাকে বলা যেতে পারে, ভয় থাকে, আবার এই বিষয়টা কিন্তু অনেকটাই ইন্টারেস্টিং। কারণ আমরা আগে কীরকম ছিলাম, আমাদের আগের সভ্যতা কীরকম ছিল, অর্থাৎ আমাদের অতীতটা ঠিক কেমন ছিল সেটা কিন্তু একমাত্র ইতিহাসের মধ্যে দিয়েই জানা যায়। এবং অবশ্যই এই সাবজেক্টটা যারা ক্লাস 11-এর জন্য চুজ করেছে, কারণ ক্লাস 11-এ যেহেতু নিজেদের মতো একটা সাবজেক্ট বাছাই করা যায়, সেক্ষেত্রে দাঁড়িয়ে যাদের ক্লাস 11-এ ইতিহাস রয়েছে এবং পরবর্তীকালে ইতিহাস নিয়ে পড়তে চাও, তাদের জন্য আজকের এই পর্বটা খুব আশা করি ভালো লাগবে। এবং ইতিহাস নিয়ে যাদের ভয় রয়েছে, আমার মনে হয় যে আজকের এই পর্বটার পর অনেকটা ভয় কাটবে। এবং আজ ইতিহাস নিয়ে পড়ানো হবে একাদশ শ্রেণীর ইতিহাস আইএসসি বোর্ডের, এবং আজ যিনি রয়েছেন স্যার কৌশিক নন্দী। প্রথমেই স্যারকে অনেক অনেক স্বাগত সিটিভিএনে। স্যার এর আগেও তোমাদের ক্লাস নিয়েছেন এবং আজ যে চ্যাপ্টারটা পড়ানো হবে গান্ধিয়ান ন্যাশনালিজম, এবং এই চ্যাপ্টারের ওপর তোমাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই স্ক্রিনে যাওয়া নম্বরে ফোন করে সরাসরি স্যারের সাথে কথা বলতে পারো। স্যার একেবারে ক্লাসে যাব। নমস্কার ছোট্ট বন্ধুরা, স্বাগত। পুজো এসে গেছে সামনে, চারিদিকে এখন মন, এখন কাশফুলের জঙ্গলের দিকে, কখনো মন আবার এখন নতুন জামা, কি জামা হবে এই নিয়ে আমরা এখন বিভিন্নভাবে ব্যস্ত। যদিও কোভিড সিচুয়েশান, বাড়ি থেকে বেরোতে পারছি না, তবু একটা পুজোর সিচুয়েশান, পুজোর এতে আমাদের মনের মধ্যে একটা আশার আলাদাকে কবে পুজো আসবে। তাই পড়ার দিক থেকে একটু মনটা, অনেকেই হয়তো ওই দিকে মনটা চলে গেছে, কিন্তু পড়া তো করতেই হবে না, কারণ আইএসসি বোর্ডের তো আমাদের অলরেডি এক্সামও তোমাদের অনেক দুটো ভাগ হয়ে গেছে, অলরেডি এক্সামটা খুব কাছাকাছি চলে এসছে। আইসিএসসি নভেম্বরে রয়েছে ফার্স্ট টার্ম, তারপর আইএসসিও তো সামনাসামনি রয়েছে। তো এখানে পড়াটা বাদ দিয়ে আমরা তো কিছু করতে পারবো না, তো পড়াটা আমাদের রাখতেই হবে। আর তারপর সাবজেক্টে হিউম্যানিটিসের হিস্ট্রি, যে হিস্ট্রিতে সাবজেক্টটা, সেটা অনেকের কাছে বোরিং, অনেকের কাছে ভাবা কি ওই এত তত্ত্ব, এত কঠিন জিনিসপত্র সেখানে আবার আমাদের পড়তে হবে। তো আজকে আমি এটা খুব সহজ করে, আজকে খুব ইন্টারেস্টিং সাবজেক্টের উপর পড়াবো, কারণ কদিন আগে আমাদের গান্ধী জয়ন্তী গেল, এবং সেই গান্ধী জয়ন্তী যাওয়ার পর আজকে আমি যেটা পড়াবো সেটা হচ্ছে গান্ধিয়ান ন্যাশনালিজম, যে চ্যাপ্টারটা পুরো বলতে পারো একদম ফ্রিডম মুভমেন্টের টাইম। ফ্রিডম মুভমেন্ট যখন আমাদের পুরো প্রাক ফ্রিডম মুভমেন্টে বলতে পারবো না, 1947 সেই থেকে আগেই থেকে 1915 থেকে টাইমটা স্টার্ট হবে। 1916 থেকে আমাদের যেটা আমি আজকে আলোচনা করব, 1916 থেকে 21 এই সময়কার অবস্থা। কারণ গান্ধিয়ান এরা তো একটা দিনে ক্লাসে করা যায় না, দুটো ক্লাস লাগে সমস্ত কিছু। সেই গান্ধিয়ান ক্লাসের ফার্স্ট পার্টটাকে আজকে আমরা আলোচনা করব। দেখো, প্রথম কথা হচ্ছে আমাদের ভারতের স্বাধীনতা সংগ্রামে মোহনদাস করমচাঁদ গান্ধীর যে ভূমিকা কতটা বেশি, কতটা সেই নিয়ে আমাদের মানে ভূমিকাটা কী রকমের ছিল সেই নিয়ে তো আমাদের কারো তো অজানা ব্যাপার নয়, কারণ মোহনদাস করমচাঁদ গান্ধী কতটা অনস্বীকার্য ছিল। তো সেই ভূমিকাতে ভারতের স্বাধীনতা সংগ্রামের প্রথম কীভাবে তিনি গান্ধিয়ান মুভমেন্ট আমাদের এখানে স্টার্টটা করলেন, এবং তার প্রথম দিক থেকে নিয়ে আমি আলোচনাটা আজকে শুরু করছি। মানে আলোচনাটার মধ্যে অনেক জিনিস তথ্য পাবে, অনেক ইন্টারেস্টিং জিনিস পাবে, অনেক জানার অজানার জিনিস পাবে, যেটা তোমাদের পড়তে কিন্তু অনেক সহায়তা লাগবে। ফার্স্ট তো প্রথমেই আমাদের মোহনদাস করমচাঁদ সম্বন্ধে, গান্ধী সম্বন্ধে আমাদের একটু জেনে রাখা ভালো। 1869 2 অক্টোবর গুজরাটের পোরবন্দরে মোহনদাস করমচাঁদ গান্ধী জন্মগ্রহণ করেছিলেন। বাবা ছিলেন পোরবন্দরের দেওয়ান। দেওয়ান বলতে কি, একটা মুখিয়া। মুখিয়া বলতে তখনকার আমলে তিনিই ছিলেন ওই জায়গাটার, বলতে বলা যায় উনি মুখ্য ব্যক্তি, প্রধানমন্ত্রী হিসেবেই ওনাকে ওই সময় গণ্য করা হতো। করমচাঁদ গান্ধী মানে স্ট্রিক্ট ফ্যামিলি ছিল, প্রচণ্ড অর্থোডক্স ফ্যামিলি ছিল গুজরাটের পরিবারে। একটা ছোট্ট গল্প বলি, একদিন গান্ধী মানে ওদের পরিবার পুরো নিরামিষভোজী, এবং সেই নিরামিষভোজী গান্ধী একদিন মানে মাংস খেয়ে ফেলেছিল, সেটা করমচাঁদ গান্ধীর কানে চলে যায় এবং বাড়িতে একটা রেড়ের রব শুরু হয়ে যায়। তখন গান্ধী আমাদের একে তখন সামনাসামনি বলে যে তুমি সত্য কথা, তুমি কি খেয়েছো কি খাওনি, কিন্তু গান্ধী কিন্তু সত্যবাদীর মতো সত্য কথাটা বলেছিল। করমচাঁদ গান্ধী ওয়াজ ভেরি মাচ প্লিজড, এবং সে প্লিজড হওয়ার পর তারপর গান্ধীকে মানে ওখানে তেমন বেশি শাস্তি দেওয়া হয়নি। তো আফটার কমপ্লিশন দ্য গ্র্যাজুয়েশন করার পর, যখন চলে যাওয়ার পর, তখন গান্ধীজি ভাবছেন কি করবেন। সেই সময় তিনি ভাবছেন যে আমাদের এখানে দেশে পড়াশোনা করবেন না, তিনি ল শিখতে যাবেন। ল শিখতে যাওয়ার জন্য তখন তিনি যাত্রা করবেন আমাদের সেই মুহূর্তে ইংল্যান্ডে, এবং সেখানে গিয়ে যাত্রা শুরু করার পর 1888 খ্রিস্টাব্দে যখন ওখানে
ওখানে তিনি গেলেন এবং যাওয়ার পর ওখানে গিয়ে তিনি যখন যখন বাড়িতে পাস করার পর যখন ভারতবর্ষে এলেন, সবাই তো তখন খুব বড় ব্যারিস্টার হতে পারে না, কারণ প্রথম থেকে ল পাস করার পর সমস্ত ব্যারিস্টার হতে পারে না। তখন সেই সময় তার একজন বাবারই বন্ধু, তার নাম ছিল দাদা আবদুল্লাহ হ্যাজ গট এ পারমিশন টু গো, মানে তুমি প্র্যাকটিস ইন অ্যাব্রড, এবং সে পারমিশন দিল যে তুমি এক কাজ করো, তুমি অ্যাব্রডে যাও করতে। মা পুটলিবাই কিন্তু প্রথম থেকেই তিনি রাজি ছিলেন না, এবং ইংল্যান্ডে যাওয়ার সময়ও তিনি রাজি ছিলেন না। কিন্তু আপনার পর যখন তিনি ইংল্যান্ড থেকে ফিরে আসেন তখন মা তখন থাকেন, পৃথিবীতে আর নেই, কিন্তু সেটা ওনার মধ্যে রয়েছিল। তারপর তিনি ইংল্যান্ডে গেলেন। ইংল্যান্ডে গিয়ে তিনি কেন মনে গিয়েছিলেন, দাদা আবদুল্লাহ বললেন, দেখো তুমি ইংল্যান্ডে গিয়ে তুমি প্রচুর কেস পাবে, প্রচুর পাবে, সেখানে তুমি নিজেকে অনেক আপগ্রেড করতে পারবে, সেখানে তোমার ওকালতির ব্যবসাটা অনেক ভালো বেশি হবে। তো সেই উদ্দেশ্যে তিনি কিন্তু গেলেন সাউথ আফ্রিকা থেকে। সাউথ আফ্রিকা গিয়ে ওনার একটা মজার একটা ঘটনা ছিল, তিনি নিজে ব্ল্যাকিস্ট, মানে সাউথ আফ্রিকার মানুষেরা সবচেয়ে বেশি দে আর ভেরি মাচ টর্চার্ড অ্যান্ড টর্মেন্টেড। বিশেষ করে সাদা চামড়ার মানুষেরা কালো চামড়াকে একটা, অর্থাৎ হোয়াইট স্কিন, ব্ল্যাক স্কিনকে সবসময় বেশি একটা টর্চার করতে, তখন একটা সেই একটা রয়েছে, ট্র্যাডিশন রয়েছে যে হোয়াইট ট্র্যাডিশন ব্ল্যাক ট্র্যাডিশনকে সবসময় একটা টর্চার করবে। এবং সেই কারণে এমনকি গান্ধী যেহেতু ব্ল্যাক আমরা ছিল, সেন্ট পিটার্সবার্গ স্টেশন বলে একটা স্টেশন ছিল, সেই স্টেশনকে আমাদের ওনাকেও জোর করে কিন্তু ওখান থেকে নামিয়ে দেওয়া হয়েছিল, যেহেতু ব্ল্যাক স্কিন থাকার জন্য। তো মোহনদাস করমচাঁদ গান্ধী ওখানে গিয়ে দেখেন দ্য ইন্ডিয়ান পিপল, অনেক ইন্ডিয়ান পিপল দে আর ওয়ার্কিং ইন হিয়ার, এবং এখানে অনেক বেশি তারা কাজ করছে, কিন্তু তারা ইন্ডিয়ান পিপল না, যা হোয়াইট পিপলরা, দে আর ভেরি মাচ টর্চার্ড অ্যান্ড টর্মেন্টেড বাই দ্য সাউথ আফ্রিকান গভর্নমেন্ট ডিউ টু রেসিয়াল ডিসক্রিমিনেশন। তারা কিন্তু যারা প্রচণ্ড ইনসাফ চাইছে, বিচার চাইছে। তখন মোহনদাস করমচাঁদ গান্ধী তখন ওখানে গিয়ে তিনি কিন্তু ভাবলেন যে এদের জন্য আমাকে কিছু করতে হবে, এবং সেই কারণে তিনি ওখানে গিয়ে তিনি প্যাসিভ রেজিস্ট্যান্স থিওরি, যে তারপর সঙ্গে সত্যাগ্রহ, এখানে কিন্তু স্টার্টটা করলেন। সত্যাগ্রহ জিনিসটা কি? হঠাৎ করে সত্যাগ্রহ ইজ টোটালি বেসড আপন দ্য নন ভায়োলেন্স থিওরি। নন ভায়োলেন্স থিওরি কিন্তু ওই মুহূর্তে যখন 1914 to 1918 যখন ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার হচ্ছে, সেই মুহূর্তে তখন বারুদের একদম পুরো হিপ অফ দ্য গান পাউডারের মধ্যে গোটা পৃথিবী দাঁড়িয়ে দিচ্ছে, সেখানে তিনি নন ভায়োলেন্স থিওরি নিয়ে আসছেন। গোটা ভারতবর্ষ কেন, গোটা সাউথ আফ্রিকার কেন, অনেকেই কিন্তু মানুষের ভুক মুছিয়ে গেল, তিনি একটা নতুন থিওরি দিয়ে ওখানে অ্যাপ্লাই করছেন। এই সত্যাগ্রহ থিওরি যখনই তিনি অ্যাপ্লাই করতে গেলেন, তখন সেই সত্যাগ্রহ থিওরি, নন ভায়োলেন্স থিওরি, তখন নন ভায়োলেন্স থিওরি কি, মানে অর্থাৎ অহিংসা থিওরি, অর্থাৎ যেখানে তুমি হয়তো কেউ এটা করবে, তার বিরুদ্ধে প্রতিবাদ না করে তাকে বোঝাও যে জিনিসটা যে তুমি কেন করছো বা কিসের জন্য করছো, এবং তারপরে নাহলে তুমি আইনতম জিনিসপত্র তুমি সাহায্য নাও। এবং এই যে সাহায্য নাও, এই যে প্যাসিভ রেজিস্ট্যান্স থিওরি, এই প্যাসিভ রেজিস্ট্যান্স থিওরি আর সত্যাগ্রহের মধ্যে কিন্তু একটা ফান্ডামেন্টাল ডিফারেন্স রয়েছে। সেই ডিফারেন্সটা আমি একটু বলতে চাইছি যে রেজিস্ট্যান্স আর সত্যাগ্রহ মুভমেন্টের মধ্যে ডিফারেন্সটা কি। আগে বলি, এই সত্যাগ্রহ থিওরিটা তিনি কেন এলেন, কোথা থেকে এলেন, কোথা থেকে পেলেন তিনি, এইটা পাওয়ার পিছনে কিন্তু অনেক গল্প আছে। লিও টলস্টয়ের কাছে লিও টলস্টয়ের আমাদের কিংডম অফ দ্য গড বইটা তিনি পড়েছিলেন যখন তিনি ছিলেন, ইংল্যান্ডে ছিলেন, এবং শুধু ইংল্যান্ডে জন রাস্কিনের আনটু দ্য লাস্ট তিনি বইটা পড়েছিলেন, এবং সেখান থেকে তার মধ্যে একটা এই নন ভায়োলেন্স থিওরি সম্বন্ধে তার মধ্যে একটা আইডিয়া চলে আসে। এবং শুধুমাত্র না, তিনি গীতা থেকেও তিনি অনেক আইডিয়া পেয়েছেন, জৈন ধর্ম থেকে পেয়েছেন, বেদ ধর্ম থেকে পেয়েছেন, বেদিক সভ্যতা থেকে, এবং তিনি বারবার স্বীকার করতেন আমাদের বেদিক সভ্যতা কিন্তু অনেক বেশি পরিমাণে উন্নত, অনেক বেশি পরিমাণে ডেভেলপড সেই জিনিসটা, এবং তিনি কিন্তু আমাদের ওল্ড হেরিটেজকে তিনি কিন্তু স্বীকার করতেন। এবং যাই হোক, এবং সেইখান থেকে তিনি নন ভায়োলেন্স থিওরিটা নিলেন। সত্যাগ্রহ যখন করলেন, যখন তিনি অ্যাপ্লাই করলেন, তখন কিন্তু আস্তে আস্তে যে ওখানকার মানুষের বিশেষকালে সাউথ আফ্রিকান গভর্নমেন্ট বাধ্য হলো যে আমাদের এই রেশিয়াল ডিসক্রিমিনেশনের মধ্যে রিলিফ অ্যাক্ট পাস করলো, যে রিলিফ অ্যাক্টের মাধ্যমে ওখান থেকে এদের হাত থেকে মুক্তি দেওয়ার ব্যবস্থা শুরু হলো। সত্যাগ্রহ জনপ্রিয় হওয়ার পর সেখানে সত্যাগ্রহ প্রচণ্ড পরিমাণে হিট হলো। তখন সেই সময় আমাদের ভারতবর্ষে গভর্নর জেনারেল ভাইসরয় ছিলেন লর্ড হার্ডিঞ্জের সময় তখন আমাদের গোখলে ছিল আমাদের এখানে একজন ওয়েল রিফর্মার, যদি বলতে পারেন যে সোশ্যাল রিফর্মার, এমনকি অ্যান্ড পলিটিশিয়ান। আমাদের সেই পলিটিশিয়ান বলতে উনি মডারেটদের মধ্যে ছিল। মডারেট সম্বন্ধে তোমরা নিশ্চয়ই জানো, 1885 থেকে 1905 সালের মধ্যে যে আমাদের কংগ্রেসের যারা ছিলেন তাদেরকে মডারেট বলা হয়। তারপরে পরবর্তীকালে অ্যাসার্টিভ চলে আসে, অ্যাসার্টিভটা 1905-এর পর। তো সেই মডারেটটা সবচেয়ে প্রথম কথা কি, মডারেটদের মধ্যে আমাদের গোখলে তিনি
তিনি গিয়েছিলেন, গোখলে গিয়ে সাউথ আফ্রিকায় গেলেন এবং এখানে দেখতে গেলেন যে গান্ধীজি কী করছেন। তখন গান্ধীজি তখন বললেন যে ইউ আর ডুইং এভরিথিং ইন হিয়ার বাট ইউর নেটিভ পিপল, ইয়ার ইন্ডিয়ান, দে আর টর্চার, দে আর টর্মেন্টেড, দে আর নট গেটিং রিড ফ্রম দ্য ক্লাচেস অফ দ্য ব্রিটিশ অ্যাঙ্গেলস, ব্রিটিশ হ্যান্ড। তারা কিন্তু মুক্ত হতে পারছে না। ডু সামথিং ফর দেম, তাদের জন্য কিছু করো। তখন গান্ধী থট অ্যাবাউট দ্যাট ম্যাটার, এই সম্বন্ধে ভাবতে শুরু করলো এবং ভাবতে শুরু করার পর গান্ধী তখন বললো যে ঠিক আছে, আমি এর জন্য ইন্ডিয়ার দিকে যাত্রা করব। এবং সেই ইন্ডিয়া থেকে ডিসিশন নিল যে ইন্ডিয়াতে ব্যাক করবেন। এবং ইন্ডিয়াতে ব্যাক করার পর তিনি প্রথমে লন্ডনে গেলেন। তখন তার ডাইরেক্ট একদম এতে আসে না, ওই কী বলে আপনার তোমার এতে আমাদের ডাইরেক্ট যখন জাহাজ, তখন শিপ ব্যবস্থাটা ডাইরেক্ট ছিল না, তখন ইংল্যান্ড ভায়া হয়ে তখন যাচ্ছে। এবং সেই সময় তিনি একটা বুকও লিখলেন যেটা হিন্দ স্বরাজ, যেটা খুব আমাদের পরবর্তীকাল প্রচণ্ড ইম্পর্টেন্ট জানেন, হিন্দ স্বরাজ, তিনি বইটা লিখলেন। এবং 1915 9 জানুয়ারি গান্ধীজি কিন্তু আমাদের ভারতবর্ষে প্রবেশ করলেন। এবং এই 9 জানুয়ারিকে বলা হয় আমাদের কি প্রবাসী ভারতীয় দিবস। এবং এই 9 জানুয়ারিকে NRI ডে বলে আমাদের নন রেসিডেন্সিয়াল অফ ইন্ডিয়া বলে আমরা কিন্তু এই 9 জানুয়ারিতে এখনও কিন্তু আমরা পালন করি। সো সেই 9 জানুয়ারি 1915 এলো। আসার পর থেকেই তিনি ভারতবর্ষের মানুষদের সঙ্গে পরিচিত হলো, ভারতবর্ষের পলিটিক্সের সঙ্গে তিনি আস্তে আস্তে পরিচিত হলেন। এবং তার পরবর্তীকালে 1916 থেকে যদি বলা যায়, 1916 থেকে শুরু হয়ে গেল গান্ধী এরা, যেটা আপ টু 42 পর্যন্ত ছিল গান্ধীর প্রভুত্ব, গান্ধীর সমস্ত কিছু, যেখানে সমস্ত কিছু আমরা চিন্তা করে দেখো, এত একজন মানুষ এত বছর ধরে তিনি কংগ্রেসের করেছেন, এত জনগণের প্রতি ভালোবাসা পেয়েছেন এবং সে বিভিন্ন অ্যাক্টিভিটির মাধ্যমে সেটাকে আমরা আলোচনা করব। এ নিয়ে অনেক বিতর্ক রয়েছে, অনেক কিছু রয়েছে, সেটাকেও বলবো আমি। সব কিছু নিয়েই আমাদের কিন্তু ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনে গান্ধীজির ভূমিকাটাকে নিয়েও আমরা কিন্তু অনেক বেশি পরিমাণে আলোচনা করব। তো 1916 কী করলেন, সবরমতী আশ্রম প্রতিষ্ঠা করলেন। সবরমতী আশ্রম তোমরা যদি এখনও যদি এতে থাকো, সবরমতী আশ্রমের রেপ্লিকা তোমরা গান্ধী মিউজিয়ামে পাবে, ব্যারাকপুর যে গান্ধী মিউজিয়াম, রেপ্লিকা পাবে, এতেই দেখতে পাবে তোমরা। তো সবরমতী আশ্রমের ওখানে গেল, সবরমতী আশ্রমের ওখানে প্রতিষ্ঠা করলো 1916। সেই 16-এর পর থেকে তার পরবর্তীকালে আমাদের ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলন শুরু করলো। কি করলো প্রথমে সবচেয়ে প্রথম কথা যে জিনিসটাকে করলো, আমাদের ভারতবর্ষে যিনি অ্যাপ্লাই করলেন প্যাসিভ রেজিস্ট্যান্স। প্যাসিভ রেজিস্ট্যান্সটা কি, কীভাবে নিজেদেরকে রক্ষা করা যায় প্যাসিভভাবে, কোনোভাবে সেই জিনিসটা। প্যাসিভ রেজিস্ট্যান্স আর সত্যকারের মধ্যে কিন্তু অনেক তফাৎ রয়েছে। প্যাসিভ রেজিস্ট্যান্স অ্যাকচুয়ালি বলতে পারো যারা একদম গরিব পিপল, মানে গরিব যারা পিপল, তাদের একটা রক্ষার যে মেন অস্ত্র হচ্ছে যদি বলো প্যাসিভ রেজিস্ট্যান্স। আর যদি সত্যাগ্রহ যদি বলো, সত্যাগ্রহ ওয়াজ এ ওয়েপেন অফ স্ট্রংগেস্ট অ্যান্ড বলতে পারো এক্সক্লুড দ্য ইউজ অফ ভায়োলেন্স ইন এনি ফর্ম, মানে যে কোনো ফর্মে কিন্তু সত্যাগ্রহ কিন্তু ইউজ করা যেতে পারে। তো সেই কারণে তো দুটোর ডিফারেন্স তিনি কিন্তু বারবার তিনি বলেছেন। প্যাসিভ রেজিস্ট্যান্সে ইন্ডিয়ান যে এটা ছিল সেটা কিন্তু সত্যাগ্রহ মুভমেন্ট, আর তিনি এতে যেখানে করেছেন ওখানে কিন্তু প্যাসিভ রেজিস্ট্যান্সের বদবাদ করেছেন। তো গান্ধীজি এই অ্যাকচুয়ালি এই আইডিয়াটা আমি আগে বললাম টলস্টয় থেকে এসেছেন, তিনি বিশেষ পরিমাণে এমারসনকে তিনি বেশি ফলো করেছেন, ইভেন থরিউকে তিনি ফলো করেছেন, থরিউ ফিলোসফিটাকে তিনি ফলো করেছেন, এমারসন ফিলোসফিকে ফলো করেছেন। এই টোটালি মানে অ্যাকচুয়ালি বলতে পারো যে এই যে সত্যাগ্রহ জিনিসটাকে, এই সত্যাগ্রহের মাধ্যমে তিনি সেই মুহূর্তে অ্যাসার্টিভ মুভমেন্টের একটা চরমতম অবস্থা চলছে। কারণ অলরেডি 1907 থেকে আমাদের 1907 খ্রিস্টাব্দ থেকে আমাদের অ্যাসার্টিভ মুভমেন্টটা অলরেডি কংগ্রেসের প্রধান দিকে চলে এসছে। বিভিন্ন তখন আমাদের অ্যাক্টিভিটি চলছে, অ্যাসার্টিভ অ্যাক্টিভিটি, যে অ্যাক্টিভিটির মধ্যে তখন ব্রিটিশ সরকার এমনি এটা তো রয়েছে। তখন মানুষ এখন খুব দ্বিধার মধ্যে রয়েছে, একদিকে মডারেটদের, একদিকে অ্যাসার্টিভের। তখন গান্ধীজি নিয়ে এলো আমাদের সত্যাগ্রহ মুভমেন্টে। এবং সেই মুভমেন্টের প্রথম অ্যাপ্লাই করলেছে 1917, যেটা বলতে পারো 1917 চম্পারণ সত্যাগ্রহ, বিহারের চম্পারণ জায়গাতে কী করে অ্যাপ্লাই করলো, কী জায়গাটা দেখো, চম্পারণ যে জায়গাটা সবচেয়ে চম্পারণের জায়গাটা, বিহারের চম্পারণ জায়গাতে, সেখানে আমাদের প্রথম যেটা ঘটনা ঘটলো, সেই কেন চম্পারণে তিনি সত্যাগ্রহটা স্টার্ট করেন। আগে চম্পারণের পরিস্থিতিটা সম্বন্ধে একটু ভালো করে করি। কি চম্পারণের পরিস্থিতিটা হচ্ছে, সেইখানে তখন ইন্ডিগো রেভলিউশন, তখন অনলি আমরা জানি নীল যে চাষটা 1859 আমাদের ইন্ডিগো রেভলিউশন হয়েছিল। তার পরবর্তীকালে ইন্ডিগো রেভলিউশন বন্ধ হয়ে যাওয়ার পর বিভিন্ন জায়গায় তবুও ইন্ডিগো চাষ কিন্তু বাধ্যতামূলক করাটা শুরু হয়েছিল। সেরকম চম্পারণের জায়গায়, বিহারের চম্পারণ জায়গায়, সেখানেও কিন্তু চাষিদের ইন্ডিগো চাষ করতে আমাদের বাধ্যতামূলক করেছে।
করেছিল এবং যেটা একটা 3 কাঠিয়া সিস্টেম ছিল। 3 কাঠিয়া মানে 20 ভাগের মধ্যে 20 ভাগের মধ্যে 3 ভাগ তাই কিন্তু নীল চাষ করা বাধ্যতামূলক ছিল, সেটা কিন্তু ফার্টাইল এরিয়ার মধ্যে। এবং সেই ফার্টাইলের মধ্যে তার জন্য যে দাদন যে সমস্ত জিনিসপত্রগুলোকে তাদেরকে অগ্রিম, দাদন বলতে অগ্রিম ধার সমস্ত তোমরা সরকারের কাছ থেকে নিতে পারতো। কিন্তু সেই জিনিসটা যখন হলো সেই সময় অলরেডি আমাদের ইন্ডিগোর একটা কিন্তু একটা মার্কেট ছিল, কিন্তু আস্তে আস্তে সেই ইন্ডিয়ার মার্কেটটা কমে গেল। কারণ জার্মানি তারপর আস্তে আস্তে কি ওনারা আবিষ্কার করলো কেমিক্যালি যে ইন্ডিগোর আবিষ্কারটা, ফলে আর যে নতুন করে কেমিক্যাল যখন ইন্ডিগোর আবিষ্কারটা যখন শুরু হয়ে গেল, যে নতুন করে চাষ থেকে যে ইন্ডিগো যেটা আসে সেই ইন্ডিগোর তখন দামটা অনেকটা কম পড়ে গেল। এবং ফলে কি এদের চাষিদেরকে কম দামে ওই জিনিসগুলোকে লোকসান করে বিক্রি করতে হতো, পর তার উপর লেভি চাপানো হয়েছিল। ফলে চাষিদের অবস্থা প্রচণ্ড খারাপ তখন অবস্থা, এই অবস্থা। সেই মুহূর্তে তখন এটা লখনৌ কংগ্রেসে অলরেডি এটা নিয়ে আলোচনা হয়েছিল, বাট গান্ধীজি তখন যেই নতুন এসেছেন, গান্ধী তখন এই ব্যাপারটা নিয়ে পরিচিত ছিলেন না, অত বেশি ইম্পর্টেন্স দেয়নি। কিন্তু যখন রাজকুমার শাকল যখন ওকে ডাকলেন গান্ধীজি চম্পারণে, তখন তিনি ভাবলেন যে সামথিং ইম্পর্টেন্স এটা রয়েছে এবং গান্ধীজি ওনার ডাকে সাড়া দিলেন। এবং শুধু সাড়া দেওয়ার না, সেই সময় তখন সাড়া দিলেন, সেই সময় তাকে সাহায্য করলেন বিঠাল ভাই প্যাটেল তখন ছিলেন, আমাদের রাজেন্দ্র প্রসাদ ছিলেন, ওনারা তখন ছিলেন গান্ধীজি ওখানে। এবং ওখানে গিয়ে তিনি কিন্তু ফার্স্ট আমাদের সত্যাগ্রহ কিন্তু ওখানে স্টার্টটা করলেন। এবং এইটাই ভারতবর্ষের বুকের প্রথম সত্যাগ্রহ কিন্তু চম্পারণে। চম্পারণে যখন সত্যাগ্রহ স্টার্টটা করার পর, সত্যাগ্রহ হওয়ার পর, তখন সেই সময় ব্রিটিশরা তখন আস্তে আস্তে ওই সত্যাগ্রহ আইনের তখন ব্রিটিশদের কাছ থেকে একদম পুরো সাকসেসফুলিভাবে আন্দোলনের মাধ্যমে প্রচুর লোকাল মানুষরা, লোকাল চাষিরা প্রচুর পরিমাণে ওকে সাহায্য করেছিলেন। এবং সাহায্য করে আমরা যে গান্ধীজিকে আজকে বাপু বলে ডাকি, ওই বাপুটা কিন্তু ওই চম্পারণের যে চাষিরা তাকে কিন্তু বাপু বলে তাকে এটা করেছিলেন, ওনাকে ওনাকে উপাধিটা দিয়েছিলেন। এবং সেই সময় চম্পারণ আগ্রেগিয়ান কমিটি বলে একটা কমিটি স্থাপন করেছিল, গান্ধীজি ওখানে ফর্ম করেছিল। এবং সেই কমিটির মাধ্যম দিয়ে আমাদের ব্রিটিশ সরকারকে বারবার চাপে ফেলা হয়েছিল, যেটা এই যে ওদের যে ব্রিটিশ সরকার যে 3 কাঠিয়া সিস্টেম আর যে লেভিট যেগুলো জারি করেছিল সেগুলোকে উইথড্র করতে। এবং আলটিমেট বলতে পারা যায়। এবং তারপর আরেকটি করা যায় যে এদেরকে চাষের জন্য যে টাকাটা যদি লস হবে, সেই লসের জন্য ব্রিটিশ সরকার 25% রিফান্ড করার চেষ্টা করেছিল। মানে এইভাবে তারপর একটা রেকমেন্ডেশন শুরু হয়ে যায়, যে রেকমেন্ডেশনে আমাদের অ্যাকচুয়ালি অ্যাক্টেড হয় 1917, এবং এটা চম্পারণ আগ্রেগিয়ান অ্যাক্ট বলে প্রতিষ্ঠা হয়েছিল। ডিউরিং দিস মুভমেন্ট গান্ধী একটা বিশাল সাফল্য পেয়েছিল এই মুহূর্তে। এবং চম্পারণ যখন সাফল্য হয়, তখন গোটা ভারতবর্ষের রাজনৈতিক ইতিহাসে কিন্তু আস্তে আস্তে একটা নতুন তারকার উদয় হয়। এবং সেই নতুন তারকার উদয় হওয়ার পর সেখানে খুব দরকারও ছিল, কারণ 1917 কারণ তখন বিজি তিলক যদিও ছিল 1916-এ হোম রুল মুভমেন্টের সময় বিজি তিলক ছিলেন। তারপরে কি আমাদের ভারতবর্ষে একটা দলীয় লিডার, যে লিডারটা কিন্তু মাস মুভমেন্টের লিডার। কারণ আমাদের একটা কথা মানতে হবে যে তখন যে লিডারগুলো ছিল সমাজে ভদ্রলোকদের অ্যাসোসিয়েশন ছিল। এই নিয়ে পরবর্তীকালে আমি গঠনের কথাটা বলবো। সেই ভদ্রলোকদের অ্যাসোসিয়েশনদের যে অ্যাসোসিয়েশন ছিল, সেখান থেকে মানুষের আন্দোলনটা কিন্তু ভদ্রলোকদের মধ্যে সে আমাদের ছিল। মাস মুভমেন্ট যেটা শুরু করেছিল, মাস মুভমেন্ট কিন্তু তখনও পর্যন্ত তেমন পরিমাণে হয়নি। গঠনমূলক যে মাস মুভমেন্ট, সেটা কিন্তু গান্ধীর হাত থেকে উঠেছিল। এই ব্যাপারে কিন্তু দ্বিতীয় কোনো মত নেই যে গান্ধীর ব্যাপারে। তো যেখানে পয়েন্টটা চলে আসছে আমাদের খেদা মুভমেন্ট। খেদা মুভমেন্টটা কি? খেদা মুভমেন্টটা সবচেয়ে প্রথম কথা হচ্ছে খেদা মুভমেন্ট। তার পরবর্তীকালে চম্পারণ সাফল্য হওয়ার পর খেদাতে আর একটা মুভমেন্ট করেছিল 1917, যেটা নিজে 1917-এ করেছিল। খেদা ওয়ার অ্যাকচুয়ালি খেদাটা সবচেয়ে প্রথম কথা হচ্ছে খেদা ওয়ার এক্সেসিভ খেদাতে কী হয়েছিল, খেদাতে যেটা হয়েছিল, ওখানে যে ফসলগুলো ছিল এক্সেসিভ রেন হওয়ার ফলে প্রচণ্ড ড্যামেজ হয়েছিল। ড্যামেজ হওয়ার পর মানুষের অবস্থা, কারণ প্রাইস অফ দ্য ক্লথ, কেরোসিন, সল্ট সবই প্রচণ্ড পরিমাণে বেড়ে গিয়েছিল। এবং তার উপর আবার ব্রিটিশরা আবার রেভিনিউ কোড স্থাপন করেছিল। সেই রেভিনিউ কোড স্থাপন করার পর 25% অফ দ্য নর্মাল প্রোডাকশানের যেটার উপর তার উপরে রেভিনিউ চাপাচ্ছিল। সেই রেভিনিউর পর মানুষের সাথে খুব কঠিন অবস্থা, কি হবে তার ভাবতে পারছে না। তখন বিজে প্যাটেল, জিকে পারেখ টু ব্যারিস্টার ফ্রম দ্য বোম্বে, তারা কিন্তু এই পোস্ট কেসটার জন্য তারা কিন্তু লড়াই শুরু করেছিল। এবং এই লড়াই শুরু করার পর গান্ধীজিকে ডাকা হয় যে এই খেদা মুভমেন্টের জন্য কিছু করা। এবং তিনিও ওখানে কিন্তু খেদার জন্য ওখানে কিন্তু সত্যাগ্রহ স্টার্ট করেন। বাট এই খেদা মুভমেন্টে কিন্তু গান্ধীজি কিন্তু পরিপূর্ণভাবে
সাকসেস পাননি। কারণ এখানে সাকসেস পাননি কারণ একটাই কারণ হচ্ছে ওখানকার যে ভিলেজার যা ছিল, সেই ভিলেজে 559 ভিলেজার্সের মেম্বারদের ছিল, তার মধ্যে 79 মেম্বার শুধুমাত্র ওখানে যে টেক পার্ট করেছিল। এবং এর ফলে কি হয়েছে, তখন সেই মুহূর্তে মানে মাস যে মুভমেন্টটা পিজেন্স না কিন্তু সাফল্য হয়নি, এবং সাফল্য আলটিমেট কিন্তু পার্শিয়ালি সফল হয়েছিল। সেই পার্শিয়ালি সফল হওয়ার পর মানে রেভিনিউটা লাগু করে দিয়েছিল অনেক বেশি পরিমাণে, মানে অনেক বেশি পরিমাণে একদম 25%ই বলতে পারা যায় সেখানে লাগু করা হয়েছিল। মানে অথরিটি চাপে, অথরিটিকে সেই পরিপূর্ণভাবে চাপে হয়নি, বাট পার্টলি সাকসেস হয়েছিল খেদা মুভমেন্টে। সাকসেসটা আরেকটা যেটা পরবর্তীকালে, খেদা শুধু সাকসেসটা শুধু হয়নি, এবার এই পরবর্তীকালে আরেকটা তিনি যেটা করেছেন যেটা আহমেদাবাদ মুভমেন্টে একটা ভীষণ পরিমাণে সাকসেসটা ঘটেছিল, আহমেদাবাদ জুট মিল। এবং এই প্রথম যে জুট মিল নিয়ে যে ইউনিয়নটা করা যায়, জুট মিল নিয়ে যে মানুষদের মধ্যে একটা এটা আসে, সেটা কিন্তু গান্ধী প্রথম দেখিয়েছিলেন আমাদের আহমেদাবাদ জুট মিলের প্রতিবাদ করার জন্য। কি জুট মিলের প্রতিবাদ করার জন্য, মানে সবচেয়ে প্রথম জিনিসটা হচ্ছে সেই সময় জুট মিলে তখন এতে আমাদের আহমেদাবাদে ওখানে প্লেগ ভয়ঙ্কর অবস্থা। কারণ একটা সময় সুরাটে এই প্লেগ তোমরা নিশ্চয়ই শুনেছো, প্লেগ কিন্তু প্রচণ্ড পরিমাণে ছোঁয়া ছিল, সেই সময় প্রচুর মানুষ মারা গেছে। তো প্লেগ যখন হতে শুরু করেছে তখন সেই সময় প্লেগের জন্য প্লেগ বোনাস দেওয়ার জন্য আমাদের যারা মজদুরদার ছিল তারা কিন্তু আবেদন করে, বলছে আমাদের 50% ওয়েজ হাইক করতে হবে। এবার 50% যে স্যালারি সেটা ওয়েজটাকে হাইক করতে হবে। 50% ওয়েজ হাইক করতে পর এবং সেখানে যা কর্তৃপক্ষ তারা বলছে না, আমরা 50% ওয়েজ হাইক করতে পারবো না, আমরা 20% ইনক্রিজ করবো। তখন একটা প্রচুর মানুষ তখন গান্ধীকে ওরা ডাকলো, গান্ধী তখন ওদের কিন্তু সহযোগিতা করলো। এবং এই সহযোগিতা করার পর তখন গান্ধীজি বলে, দেখো 50% হাইক নট পসিবল, এটা মানে ইট ক্যান বি নেগোসিয়েটেড। এবং তখন সেখানে কী হলো, যে 35% মধ্যে সীমাবদ্ধ রাখা হোক। তখন সেই 35% দাবি দেখে অথরিটির বিরুদ্ধে ওখানে আন্দোলনটা শুরু করলো। এবং সেই আন্দোলনটা শুরু করার ফাইনালি সেটেলমেন্টটা হয়ে গেল। সেটেলমেন্টে 1918 সেটেলমেন্ট হলো। এবং সেই সেটেলমেন্টে কিন্তু আমাদের সবচেয়ে প্রথম কথা আহমেদাবাদ সত্যাগ্রহে কিন্তু গান্ধীজি একটা পার্শিয়ালি কিন্তু ভীষণ পরিমাণে একটা সাফল্য লাভ করেছিল। তো এই সাপোর্ট মানে এই যে সাফল্য লাভের পিছনে, এই যে সাফল্যের পিছনে অর্গানাইজ একটা বিপ্লব যেটা শুরু হচ্ছে, অর্গানাইজ বিপ্লবটা কিন্তু আগে কোনোদিন কোনোভাবে কোনো জায়গায় কিন্তু সেইভাবে দেখা যায়নি। এখানে জেমস ব্রুমফিল্ড একটা কথা বলেছেন, আমি একটু বলছি। জেমস ব্রুমফিল্ড হ্যাজ শোন দ্যাট দ্য হিন্দু ভদ্রলোক, আগে ছিল কি এই বললাম না ব্রুমফিল্ডের কথা, ব্রুমফিল্ড বললেন যে এই যে আগের যে রেভলিউশনগুলো ছিল সেগুলো হচ্ছে কি ভদ্রলোক অ্যাসোসিয়েশনদের মধ্যে ছিল। অর্থাৎ আমাদের যারা 1885 থেকে যখন কংগ্রেসের যখন আন্দোলনটা দেখো, ওখানে কিন্তু যে সমস্ত নেতাগুলো যারা ছিলেন তারা ঠিক একটা খুব উঁচু পরিবারের মানুষেরা ছিল, সেই উঁচু পরিবারদের মানুষদের মধ্যেই সীমাবদ্ধ ছিল। সেটা কিন্তু আস্তে আস্তে পরবর্তীকালে যে মধ্যবিত্ত, তারপরে আস্তে আস্তে চলে গেল মধ্যবিত্ত, সেটা একটা কন্ট্রোল করলো মধ্যবিত্ত পরিবারের মধ্যে। কিন্তু একদম যে তলার মানুষদের, একদম যে শেষ পর্যায়ে মানে সাবালটেরিয়ান যে মানুষদের করতে, তাদের ক্ষেত্রে যে আন্দোলনটার ভূমিকাটা কতটা, সেইটাকে নিয়ে মানে গান্ধী প্রথম দেখালো যে এদেরকে নিয়েও আমাদের আন্দোলনটা করতে হবে, এই গরিব চাষিদের নিয়ে অর্গানাইজ করতে হবে। এবং সেই মুভমেন্টের কিন্তু প্রথম এটা করলেন যে মুভমেন্ট বলেছেন হিন্দু দ্যাট ইজ কনফাইন্ড ইনটু এ হিন্দু ভদ্রলোক পলিটিশিয়ান ডিড নট ফেভার এ পিপলস মুভমেন্ট অফ দ্য কাইন্ড হুইচ গান্ধীজি প্রপোজ টু লঞ্চ। গান্ধী যেটা প্রপোজ টু লঞ্চ করতে ছিল তার মধ্যেই কিন্তু নতুন একটা ধারা নিয়েছিলেন। এবং গান্ধীজি এই জায়গাটা, এই প্রিন্সিপালটা যেটা নেওয়ার ক্ষেত্রে গান্ধী একটা ইউনিক ক্যাপাসিটি ছিল টু মুভ দ্য মাসেস অ্যান্ড ক্রিয়েট আনপ্রেসিডেন্ট এক্সপেরিমেন্ট অ্যান্ড দ্য এনথুজিয়াজম অল দ্য ওভার দ্য কান্ট্রি। এবং একটা সমস্ত একটা গান্ধীর মানে যেখানেই গান্ধী তখন ছিলেন, গান্ধী একটা ঝড় তখন শুরু হয়েছিল। এবং সেই গান্ধী ঝড়ের মধ্যে সবাই কিন্তু ওই এনথুজিয়াজমের মাধ্যমে সবাই কিন্তু এগিয়ে যাচ্ছিল। জুডিথ এমব্রাউন আবার এই জায়গাটা একটা করেছেন, যে অ্যাক্টিভিটি দ্য মহাত্মাস সাকসেস টু হিজ এবিলিটি টু ওয়ার্ক উইথ দ্য মুসলিমস, হিজ কাস্ট হিন্দুজ অ্যান্ড কমার্শিয়াল মেন হু হ্যাড সো লং ফাউন্ড no place in Congress politics, dominated by the educated few. His technique of satyagraha was ideally suited for thousands of the countrymen who were unaccustomed to institutions politics. মানে এই যে সত্যাগ্রহ মুভমেন্টের মধ্যে এবার এটা কিন্তু অ্যাকচুয়ালি ইনস্টিটিউশন পলিটিক্স। হোয়াট ইজ কল্ড ইনস্টিটিউশন পলিটিক্স? ইনস্টিটিউশন পলিটিক্স মানে অর্গানাইজ পলিটিক্সের মাধ্যমে সত্যাগ্রহ মুভমেন্টে কিন্তু একটা ভালো ভূমিকা গ্রহণটা করেছিল। তো এরপর আস্তে আস্তে এই যে মানে আলাদা নজির, এই যে বিভিন্ন ঐতিহাসিকদের মধ্যে গর্ডনের একটা কথা হয়েছে, জুডিথ এমব্রাউনের কথা বলেছিলাম, আমি ব্রুমফিল্ডের কথা বলেছি, পরবর্তীকালে আমি কেমব্রিজ হিস্টোরিয়ান
কেমব্রিজ হিস্টোরিয়ানদের কথা বলবো গান্ধীজির মতবাদ নিয়ে, যে কেমব্রিজ হিস্টোরিয়ানরা কীভাবে গান্ধীজির এই যে আন্দোলনটাকে তারা কেমনভাবে দেখেছেন সেইভাবে নিয়ে আমরা একটু আলোচনা করবো। তার প্রসঙ্গে সেই সময় এরপরে আরও যে এজিটেশনগুলো যেগুলো হয়েছিল এজিটেশনটা, সেই এজিটেশনগুলো নিয়ে আমরা কিন্তু একটু আলোচনায় যাচ্ছি। এজিটেশনের মধ্যে সেই সময় কিন্তু একটা ভয়ঙ্কর যেটা আইন ছিল 1919 খ্রিস্টাব্দে রাওলাট অ্যাক্ট, 1919 খ্রিস্টাব্দে রাওলাট অ্যাক্ট। রাওলাট অ্যাক্টের সময় যখন আমাদের সেই সময় চারিদিকে যখন এই আস্তে আস্তে রিভল্টগুলো চারিদিকে শুরু হচ্ছে, সেই রিভল্টগুলো শুরু করার জন্য, রিভল্টগুলো সাপ্রেস করার জন্য তখন ব্রিটিশ সরকার তখন এই কুখ্যাত রাওলাট অ্যাক্ট পাস করে। কুখ্যাত রাওলাট অ্যাক্ট পাস করার মানটা কি, 1917 খ্রিস্টাব্দে জাস্টিস সিডনি রাওলাট to investigate the revolutionary crime and to recommend legislation for its suppression, এই সাপ্রেশনের জন্য এই করেছিল। মানে এ কি করেছিল, ইন দ্য লাইট অফ দ্য রেকমেন্ডেশন দ্য গভর্নমেন্ট প্রপোজ দুটো বিল প্রতিষ্ঠা করেছিল, দ্যাট মেক ওয়ার দ্য রেস্ট্রিকশন পার্মানেন্ট। দ্য প্রপোজড বিলস ওয়ান্টেড টু গিভ দ্য গভর্নমেন্ট টু পাওয়ার দ্য সার্চ এনি প্লেস, মানে যে কোনো জায়গায় কোনো মানুষকে খোঁজো অ্যান্ড অ্যারেস্ট এনি পার্সন, যে কোনো মানুষকে অ্যারেস্ট করো উইদাউট এনি ওয়ারেন্ট, কোনো ওয়ারেন্ট ছাড়া যে কোনো মানুষকে যে কোনো সময় অ্যারেস্ট করে রাখতে পারো, এবং তাকে অ্যারেস্ট করবো তার সর্বোচ্চ জেল 2 ইয়ার্স পর্যন্ত ডিটেনশন, উইদাউট ট্রায়ালে ম্যাক্সিমাম ডিটেনশনটা ম্যাক্সিমাম পিরিয়ড বলছে 2 ইয়ার্স করে আমাদের রাখা যাবে। মানে কোনো উকিল নেই, মানে অ্যাকচুয়ালি বলতে পারো নো অ্যাপিল, নো ওয়াকিল অ্যান্ড নো ল। মানে এইটা এখন এই যে তিনটে ওয়ার্ড তখন সার্কুলেট হয়ে গেছিলো। এই রাওলাট অ্যাক্টের প্রতিবাদের জন্য ওটা তামাম ভারতবর্ষে তখন কিন্তু একটা আন্দোলন শুরু হয়েছিল, এবং সেই আন্দোলনটা চারিদিকে শুরু হওয়ার জন্য বিভিন্ন দল, শুধু গান্ধী মুভমেন্টের যারা রয়েছেন তারা, বাইরে অন্যান্য যারা মুভমেন্টে যারা রয়েছেন, যারা এক্সট্রিমিস্ট, তারাও সমস্ত কিছু সবার মধ্যে কিন্তু একটা আন্দোলন তখন চারিদিকে শুরু হয়েছিল। তো গান্ধী এখানে কিন্তু একটা গান্ধী তখন এই স্টার্টেড এগেনস্ট, মানে এই প্রপোজড বিলের উপর দিয়ে গান্ধী তখন বললো যে আমি এই সত্যাগ্রহ আন্দোলনের দিকে আমি আবার এই আন্দোলনের জন্য যাবো, সত্যাগ্রহ আন্দোলন যাব। কিন্তু সত্যাগ্রহ আন্দোলন এখানে ঠিক এতটা বেশি অ্যাপ্লিকেশনের পক্ষে, অনেকেই কিন্তু বিপক্ষে ছিল। যেমন ডিএফ ওয়াচা ছিল, সুরেন্দ্রনাথ ব্যানার্জি ছিল, তেজ বাহাদুর সাপ্রি ছিল, শ্রীনিবাস শাস্ত্রী ছিল, অপোজড গান্ধীর সত্যাগ্রহ মুভমেন্ট, এই মুভমেন্টটাকে করেছিল। এবং তখন কী করলো, তখন অন 24 ফেব্রুয়ারি গান্ধী কারো কথাই শুনলেন না। গান্ধী ফর্মড এ সত্যাগ্রহের সভা তৈরি করলো বোম্বে টু প্রোটেস্ট অ্যাগেন্স্ট দ্য রাওলাট অ্যাক্ট, এবং রাওলাট অ্যাক্ট প্রোটেস্টের অ্যাকশনের জন্য গান্ধী তখন বললো, ইট ইজ মাই ফার্ম বিলিভ দ্যাট উই শ্যাল অবটেইন salvation only through sufferings, not by reforms dropping on us from the English their brute force was soul free। মানে সবচেয়ে বন্ধুদের গান্ধী কিন্তু ফার্ম বিলিভ ছিল, মানে একটু ভালো করে দেখো, উই শ্যাল অবটেন স্যালভেশন অনলি থ্রু সাফারিং, আমরা সাফারিংয়ের মাধ্যমেই আমরা কিন্তু অনলি কষ্টের মাধ্যমে আমরা মুক্তি পাবো, নট বাই রিফর্মস ড্রপিং অন আস ফ্রম ইংলিশ দেয়ার ব্রুট ফোর্স, মানে যেগুলো ব্রুট ফোর্স মাধ্যমে সোল বানানো, যেগুলো প্রচণ্ড পরিমাণে আমাদের ভায়োলেন্স ঘটাবে, সেই ভায়োলেন্সের মধ্যে কিন্তু আমরা মুক্তির পথ পাবো না। তো যাই হোক, এই সত্যাগ্রহের মাধ্যমে কিন্তু গান্ধী স্টার্টেড সত্যাগ্রহ চারিদিকে শুরু করলো 6 এপ্রিল, এবং 90 প্রথমে কি করলেন, আমাদের একটা 6 এপ্রিল হরতাল ডাকার চেষ্টা করলাম। প্রথম আমাদের ন্যাশনাল যে হরতাল, ন্যাশনাল যে স্ট্রাইকটা কিন্তু 6 এপ্রিল হলো, এবং সেইটা অ্যাকচুয়ালি 30 মার্চ হওয়ার কথা ছিল, কিন্তু পরবর্তীকালে ডেটটা কিন্তু চেঞ্জ হচ্ছে 6 এপ্রিল। এবং সেই 6 এপ্রিল হওয়ার পর যখনই শুরু হইল, তখন চারিদিকে কিন্তু একটা প্রচণ্ড পরিমাণে এর প্রতিবাদ চারিদিকে শুরু হলো, যার প্রতিবাদের সবচেয়ে প্রথম নিদর্শন করলো আমাদের ডক্টর সত্যপাল অ্যান্ড সাইফুদ্দিন কিচলু, আমাদের ওনার নির্দেশে যখন বক্তৃতা দিচ্ছেন পাঞ্জাবের রাস্তাতে তারা বক্তৃতা দিচ্ছিলেন, এবং সেই পাঞ্জাবের রাস্তায় বক্তৃতা দেওয়ার পর তখন পুলিশ ওদেরকে জোর করে আমাদের তুলে নিয়ে চলে যায়। যখনই যখন তুলে নিয়ে চলে যায়, তখন সেই সময় সেই ঘটনাটা ঘটেছিল, জোর করে যখন তুলে নিয়ে চলে যায়, তখন ওখানকার লোকেরা প্রচণ্ড ভায়োলেন্ট হয়ে গেছিলো, এবং সেই ভায়োলেন্ট হওয়ার পর ওখানকার লোকেরা প্রচণ্ড ভায়োলেন্ট হয়েছিল, এবং সেই ভায়োলেন্ট হয়ে যাওয়ার পর তখন তারা কী করলো, তারা একটা জায়গায় প্রথমে অমৃতসরের একটা ছোট্ট জায়গায়, সেখানে সবাই মিলে তারা একসঙ্গে এর প্রতিবাদ করতে লাগলো, এবং একটা জায়গায় জড়ো হয়েছিল, এবং একটা অ্যাসেম্বলিং করেছিল। সেই অ্যাসেম্বলিং করার নিরীহ জনসাধারণগুলো একটা জায়গায় অ্যাসেম্বলিং করেছিল, কিন্তু সেই সময় ডায়ার ছিল তখন ওই সময়
পুলিশের সর্বময় কর্তা, এবং তারই নির্দেশে তখন কি করলো, তখন ওখানে গুলি চালানো হলো। এবং এই যে জালিয়ানওয়ালাবাগের যে এই যে গুলি চালানোর ঘটনা, ওয়ার্ল্ডের ইতিহাসে কিন্তু এত বড় ম্যাসাকা, এত বড় মানে কিলিং ম্যাসাকা খুব কমই দেখা যায়। এবং সেখানে প্রচুর মানুষ মারা গেছিলো, বলতে পারো যে 379 পার্সন ওয়ার কিল্ড অ্যান্ড সেভারাল থাউজেন্ডস পিপল, ওখানে কিন্তু প্রচুর মানুষ আহত হয়েছিল। 379 পার্সনস কিল, এটা একটা মুহূর্তের মধ্যে, একটা দিনের মধ্যে, ইটস এ নট এ ম্যাটার অফ জক, সেই মুহূর্তের মধ্যে। এবং সর্ব জায়গা থেকে এই ব্রিটিশদের এই যে কাণ্ড কারখানা সর্ব জায়গা থেকে নিন্দিত হয়েছিল। সবাই কিন্তু তখন চারিদিকে প্রচণ্ড পরিমাণে এর বিরুদ্ধে সমালোচনা করেছিল, তীব্র সমালোচনা করেছিল এই সময়। 1919 খ্রিস্টাব্দে 13 এপ্রিল, তাই জালিয়ানওয়ালাবাগ ডে, এই ডেটাকে কিন্তু এই কুখ্যাত ডেটাকে কেউ কিন্তু তখন ভুলতে চায়নি। এবং এই জালিয়ানওয়ালাবাগ ডে তখন প্রতিবাদ গোটা তামাং ভারতবর্ষ থেকে, সব জায়গা থেকে হলো। রবীন্দ্রনাথ টেগর তার বিখ্যাত নাইট উপাধি সেটাও তিনি ত্যাগ করলেন। আমাদের গান্ধীজি, মোহনদাস গান্ধী কাইজারি হিন্দ যে টাইটেলটা পেয়েছিলেন ব্রিটিশদের কাছ থেকে, সেটাও তিনি ত্যাগ করে দিলেন এই আপনার জালিয়ানওয়ালাবাগ ম্যাসাকার থেকে। তো এই জালিয়ানওয়ালাবাগ ম্যাসাকার যখন এটা দেখুন শুরু হলো, এবং শুরু হওয়ার পর তখন আমাদের ব্রিটিশটা কিন্তু অনেকটা একটু ব্যাকফুটে যখন চলে গেল। ব্যাকফুটে চলে গেল, তোমরা নিশ্চয়ই জানো উধম সিংয়ের ঘটনা। পরবর্তীকালে উধম সিং ডায়ারকে যখন গুলি করেছিল, এই ঘটনাটা, সেই উধম সিং ওইখানেই অবস্থায় ছিল, সেই ঘটনাটা তোমরা কিছু না কিছু তোমরা জানো। তো এই মুভমেন্টটা যখন চারিদিকে যেটা শুরু হলো, এই কজেস মানে এইখানে মুভমেন্টের মধ্যে এই যে সত্যাগ্রহ মুভমেন্টটা পরবর্তীকালে কিন্তু ঠিক পরিমাণে অ্যাপ্লিকেশন হলো না, এবং এই মুভমেন্টটা আস্তে আস্তে কিন্তু ফেলিওরের দিকে গেল। প্রথম দিকে 2-3টে মুভমেন্টটা ঠিকঠাক হয়েছিল, কিন্তু পরবর্তীকালে গান্ধীজি দেখলেন এই সত্যাগ্রহ মুভমেন্টটা ফেলিওর হতেছে। মানে ফেলিওর ব্যাপারে অনেকেই অনেক কথা বলতে পারে। মানে সেই সময় মানুষ চাইছিল যে আর সত্যাগ্রহ মুভমেন্টে চায় না। অ্যাকর্ডিং টু দ্য জনিত এম ব্রাউন, তার মতবাদ ছিল বম্বে অ্যান্ড গুজরাট ওয়াজ দ্য কোর অফ দ্য মুভমেন্ট, আদার পার্টস মানে হাফ হার্টেড রেসপেক্টেড পার্সন। মানে অ্যাকচুয়ালি ম্যাক্সিমাম এই সত্যাগ্রহ মুভমেন্টটা গুজরাট আর বোম্বের মধ্যে সীমাবদ্ধ ছিল, সেটা কিন্তু সব জায়গায় এই কোর মুভমেন্টটা চারিদিকে, সত্যাগ্রহ মুভমেন্টটা চারিদিকে ছড়িয়ে পড়েনি। দ্য হোল অফ ইন্ডিয়া ওয়াজ এফেক্টেড অ্যান্ড মুম্বাই ওয়াজ মোর এফেক্টিভ, মানে সিটিজ অ্যান্ড রুরাল এই জায়গাটা কিন্তু আরও হওয়া উচিত ছিল, কিন্তু সেই সত্যাগ্রহ মুভমেন্টটা সেই জায়গাটা ছড়িয়ে পড়েনি। এবং এই যে ভায়োলেন্সের মধ্যে নন ভায়োলেন্স থিওরিটা, এটা সব জায়গায় সমস্ত জিনিসপত্রে এটা আনি। তো তবুও তিনি কিন্তু এই নন ভায়োলেন্সের যে থিওরি থেকে তবুও তিনি সরে আসেননি, কারণ গান্ধী ভেবেছিলেন যে এই থিওরি কিন্তু পরবর্তীকালে আমাদের কিন্তু কাজে লাগবে, এবং সেই জিনিসটা, এবং সেটা কিন্তু পরবর্তীকালে আমরা নন কর্পোরেশন মুভমেন্টের মাধ্যমে আমরা দেখতে পারি। নন কর্পোরেশন মুভমেন্টে হওয়ার আগে আমি আরেকটা আন্দোলনের কথা বলবো, যেটা হচ্ছে খিলাফত মুভমেন্ট। খিলাফত মুভমেন্টটা কেন হয়েছিল, কিসের জন্য ছিল? কারণ আমরা জানি 1914 থেকে 1918 ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার হয়েছিল। সেই ফার্স্ট ওয়ার্ল্ডের পর যখন তুরস্কের যখন হেরে যায়, সেই তুরস্ক সাম্রাজ্যটাকে দখল করার জন্য ব্রিটেন, ফ্রান্সের লোকেরা সবাই কিন্তু অলরেডি মিস করে, ব্রিটেন তারা কিন্তু মানে সবাই করতে যায়, মানে দখল করতে যায়। কিন্তু তুরস্ক তো খলিফাদের আন্ডারে, খলিফাদের তখন সম্মানহানির একটা ব্যবস্থা হয়ে যায়। খলিফারা তখন প্রচণ্ড অসম্মানিত হতে শুরু করে, এবং সেই সময় গোটা টোটাল মুসলিম প্রজাতি তখন খলিফাদের অসম্মান থেকে ব্রিটিশদের বিরুদ্ধে যেতে শুরু করে। এবং সেই সময় অ্যাকচুয়ালি এটা একটা রিলিজিয়াস মুভমেন্ট হিসেবে তখন শওকত আলী, মোহাম্মদ আলী তারা তৈরি করেছিল যে রিলিজিয়াস মুভমেন্ট হবে, এটা ব্রিটিশদের বিরুদ্ধে একটা প্রতিবাদের জন্য। এবং এই ব্রিটিশদের বিরুদ্ধে প্রতিবাদের জন্য একসময় হিন্দু মুসলিম শওকত আলী ওয়ান্টেড দ্য ব্রিটিশ গভর্নমেন্ট, মানে তারপর একটা সময় খুব বিরক্ত হয়ে তখন শওকত আলী বলেছিলেন যে শওকত আলী ওয়ান্ট দ্য ব্রিটিশ গভর্নমেন্টকে বলেছিলেন উই উড স্টার্ট এ জয়েন্ট হিন্দু মুসলিম মুভমেন্ট অফ দ্য নন কোঅপারেশন মুভমেন্ট। মানে তখন এই আইডিয়াটার মাধ্যমে গান্ধীজি তখন আইডিয়া দিল যে এই মুভমেন্টের শুধুমাত্র খিলাফত মুভমেন্টের মধ্যে রেখো না, এই মুভমেন্টটার মেন এজেন্ডা করো নন কোঅপারেশন, ব্রিটিশদের জন্য কোঅপারেশন মুভমেন্ট। তখন এই গান্ধীজির কথায় তখন মোহাম্মদ আলী শওকত আলীর সঙ্গে একসঙ্গে মিলিত ডিসিশন নিয়ে তখন নন কোঅপারেশন মুভমেন্ট সাপোর্ট করলো, এবং গান্ধীও খিলাফত মুভমেন্টকে সাপোর্ট করলো, এবং সেই নন কোঅপারেশন মুভমেন্ট তখন আস্তে আস্তে স্টার্ট হতে শুরু করলো। এবং সেই নন কোঅপারেশন যখনই পোস্ট ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারে এই নন কোঅপারেশন মুভমেন্টে যখন স্টার্ট হওয়ার পর গোটা ভারতবর্ষ কিন্তু আবার জেগে উঠলো এই ব্রিটিশদের মধ্যে, এবং ভীষণ পরিমাণে সাফল্য লাভ করেছিল এই নন কোঅপারেশন মুভমেন্টে। জালিয়ানওয়ালাবাগ মানে একদিকে অনেকগুলো কজ ছিল, কারণ জালিয়ানওয়ালাবাগ ম্যাসাকার অলরেডি তখন একটা মানুষের মধ্যে প্রচণ্ড একটা রাগ ছিল। তারপর সেই মানে খুব সদ্য ঘটে যাওয়া রাওলাট অ্যাক্ট, ইমিডিয়েট কজ। রাওলাট অ্যাক্টটা কিন্তু সমস্ত কিছু, যেটা জালিয়ানওয়ালাবাগ ম্যাসাকার সবচেয়ে ইমিডিয়েট কজ রাওলাট অ্যাক্ট, সেই রাওলাট অ্যাক্টের মধ্যে এটা ছিল। খিলাফত
মুভমেন্ট, মুসলিমদের সমস্ত কিছু এটা ছিল। তার দিকে কিছুদিন আগে 1916 খ্রিস্টাব্দে লখনৌ প্যাক্টে সরোজিনী নাইডুর সঙ্গে যে হিন্দু মুসলিমদের মধ্যে একটা মিলবন্ধন করেছিল, গান্ধী ভেবেছিল যদি এই মিলবন্ধনটাকে যদি ঠিকঠাক রাখা যায় তাহলে কিন্তু আমাদের হিন্দু খিলাফত মুভমেন্টকে সাপোর্টটা করা উচিত, এবং সেই রিলিজিয়াস মুভমেন্টকে সাপোর্টটা করলো। পরবর্তীকালে গান্ধীর ধারণা ভাবলো যে ওরা হয়তো খিলাফত মুভমেন্টে অনেকে কংগ্রেসের সঙ্গে যুক্ত হয়ে যাবে এবং পরবর্তীকালে তারা কংগ্রেসের সঙ্গে যোগদান করবে। আলটিমেট কিন্তু হয়নি, আলটিমেট কিন্তু ওরা নিজেদের সেই মুসলিম লীগের মধ্যেই ওরা গেল এবং সেই হিন্দু মুসলিম দ্বৈরথটা কিন্তু অলরেডি বজায় রেখেছিল। গান্ধীর এই প্ল্যানটা যদিও সাকসেস হয়নি, তবুও খিলাফত মুভমেন্টটা সেই সময় কিন্তু একটা খুব বড় ভূমিকা নিয়েছিল নন কর্পোরেশন মুভমেন্টের সঙ্গে থাকবার জন্য। তো সেই নন কর্পোরেশন মুভমেন্টে তারা কী করলো, ব্রিটিশদের কোনো জিনিসপত্র আমরা কিন্তু গ্রহণ করব না, আমরা কোনোভাবে এতে গ্রহণ করবো না। বাট এই নন কর্পোরেশন মুভমেন্টের মেন এজেন্ডা হবে কিন্তু নন ভায়োলেন্স, কোনো নন ভায়োলেন্সের মাধ্যমে। সমস্ত জায়গার নেতারা, কংগ্রেস নেতারা থেকে শুরু করে অলরেডি সমস্ত জিনিস নেতারা তখন কিন্তু এই নন কর্পোরেশন মুভমেন্টে কিন্তু যোগদান করলো। বেঙ্গলে তখন দেশবন্ধু চিত্তরঞ্জনের নেতৃত্বে নন কর্পোরেশন মুভমেন্ট খুবই একটা জনপ্রিয় হয়েছিল। তখন আমাদের সুভাষ তখন চলে এলেন, সুভাষ তখন অলরেডি আইএসসিতে অলরেডি সার্ভিস পেয়েছিলেন, সেই সার্ভিস রেজিগনেশন দিয়ে কিন্তু চিত্তরঞ্জনের কথায় তিনিও নন কর্পোরেশন মুভমেন্টে তখন জয়েন করলেন। এবং সেই যে একটা বড় বড় ক্যারিসম্যাটিক লিডাররা যখন এর মধ্যে যখন লিডিং পজিশনে চলে এলো, নন কর্পোরেশন মুভমেন্ট একটা ভয়ানক পর্যায়ের দিকে শুরু হতে ছিল। কিন্তু এই যখন একটা খুব ভালো পর্যায়ে যখন শুরু হয়েছিল, তখন সেই সময় ঘটনা ঘটলো চৌরাচরি ইনসিডেন্ট। চৌরাচরি ইনসিডেন্টে কী ঘটনা কি, চৌরাচরি ইনসিডেন্টের সবচেয়ে যে জিনিসটা ঘটনা ঘটেছিল 1922 চৌরাচরি ইনসিডেন্টের যে চৌরাচরি ইনসিডেন্টে যখন যাচ্ছিল, তখন একদল যখন সমস্ত কিছু হিসেবে যাওয়ার পর সেই সময় তখন শান্তি বাহিনী তখন তার উপর পুলিশ গুলি চালার পর নন ভায়োলেন্স যে মুভমেন্টটা, সেই মুভমেন্টটা তখন ওরাও তখন অ্যাকশন নিতে গিয়ে ওটা পুলিশ থানা তখন পুড়িয়ে দেয়। তখন এই নন ভায়োলেন্স মুভমেন্টের যে মাধুর্যটা এটা তখন নষ্ট হয়ে যায়। গান্ধী বলল উই হ্যাভ টু উইথড্র ইট, আমাদের এটা উইথড্র করতে হবে। এই ব্যাপারে অনেক কিছু বক্তব্য রয়েছে, আমি সেটা আস্তে আস্তে বলছি। আগে আমি বলে দিই, এই নন কর্পোরেশন মুভমেন্টের প্রথম স্টার্টিংটা যেটা হয়েছিল ক্যালকাটা অধিবেশনে স্টার্টটা গ্রহণ করেছিল, তারপর নাগপুর সেশনে যখন ওটাকে পুরো স্টার্ট করলো এবং অনেকগুলো অর্গানাইজেশন এখানে কিন্তু আমাদের চেঞ্জ হয়েছিল। কংগ্রেসের মধ্যে প্রচুর জিনিস চেঞ্জ ছিল, অনেক রেভলিউশনারি চেঞ্জ হয়েছিল কংগ্রেসের মধ্যে। মানে ওয়ার্কিং কমিটি 15 মেম্বার্স ছিল, অল ইন্ডিয়া কমিটিতে 350 মেম্বার্স চেঞ্জ হলো, ফরমেশন অফ দ্য কংগ্রেস কমিটি ইন টাউনস অ্যান্ড ভিলেজেস এখানে হলো, রিডিউস মেম্বারশিপ অফ দ্য 4 আনাজ, মানে 4 আনাজ 25 পয়সা করে আগে ছিল, সেটা এখন 4 আনাতে হলো, টু এনাবেল দ্য রুরাল অ্যান্ড আরবান পিপল টু বিকাম এ মেম্বার্স, মানে যারা আরবান, আগে শুধুমাত্র ভদ্রলোক অ্যাসোসিয়েশনের মধ্যে ছিল, এখন কংগ্রেসের মেম্বার কিন্তু নিতে গিয়ে এখন ডলার মানুষেরা তারা মেম্বারশিপ নিতে হবে। কংগ্রেস নাও চেঞ্জ ইটস ক্যারেক্টার অ্যান্ড বিকাম এ রিয়েল মাস বেস পার্টি এখন আস্তে আস্তে ছিল নন কর্পোরেশন মুভমেন্টে। এবং সেই রিজেন্সের নন কর্পোরেশন মুভমেন্টে প্রায় বলতে পারো যে মানে অনেক কিছু কারণ ছিল। কারণ 1914 থেকে 18 যখন ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার হয়, ব্রিটিশদের আমাদের থেকে এগুলো ব্রিটিশ গভর্নমেন্ট ইন্ডিয়ানস পেড 21 লাখ পাউন্ডস, মানে 6 crore 21 লাখ পাউন্ড তারা কিন্তু যুদ্ধের খাতার জন্য ব্যবহার করেছিল। এবং সেই গভর্নমেন্ট মানে সেই 6 লাখ 21 পাউন্ড, এবং তার পরবর্তীকালে ওইটা এবং গভর্নমেন্ট সেইটার জন্য বাজেটে ওর জন্য খরচ রেখেছিল প্রায় 12 crore 78 লাখ পাউন্ডস, মানে যুদ্ধের জন্য 6 crore 21 লাখ করেছিল এবং বাজেট থেকে ছিল 12 crore 78 লাখ পাউন্ডস। মানে এত টাকার যে ইনভেস্ট, সেই টাকাটা কোথা থেকে আসবে? সেই টাকাটা আসছিল কাদের জন্য? এই পিজেন্সের উপর ট্যাক্স, মানে বিভিন্ন ট্যাক্সের মাধ্যমে তখন এটা করেছিল। মানুষ তখন প্রচণ্ড হারিয়ানে ব্যতিব্যস্ত হয়েছিল যে আমাদের ব্রিটিশ সরকার না তাড়ালে আমাদের অবস্থা খারাপ হবে। সেই স্যার, আমাদের সময় যেহেতু খুব সীমিত থাকে, সেক্ষেত্রে এই চ্যাপ্টারটা খুব অল্প সময়ে শেষ করতে হবে, হাতে খুবই কম সময়। আর চ্যাপ্টারটা থেকে এমনিও কি কি কোশ্চেন আসবে সেটাও যদি একটু আলোচনা করি। এখানে দেখো নন কর্পোরেশন মুভমেন্ট যদিও বললাম এলো, এখানে কয়েকটা প্রশ্ন ভীষণ ইম্পর্টেন্ট, আমি আজকে এই পর্যন্তই রাখবো সমস্ত। প্রথম হচ্ছে আমাদের গান্ধী প্রথম আমাদের সত্যাগ্রহ মুভমেন্ট কোথায় স্টার্ট করেছিল, হোয়াট ওয়াজ দ্য ইম্পর্টেন্স অফ দ্য চম্পারণ সত্যাগ্রহ, চম্পারণ সত্যাগ্রহ ছিল, হোয়াট ওয়াজ দ্য কজেস, তারপর হোয়াট আর দ্য অ্যাচিভমেন্ট অফ আহমেদাবাদ সত্যাগ্রহ, আহমেদাবাদ সত্যাগ্রহ কী অ্যাচিভমেন্ট হয়েছিল। তারপরের প্রশ্নটা আসবে যে আমাদের খেদা সত্যাগ্রহ কেন ব্যর্থ
হয়েছিল কী কারণে, হোয়াই ইট ওয়াজ ফেইলড ইন দ্য খেদা সত্যাগ্রহ, গট দ্য পার্শিয়ালি সাকসেসফুল হয়েছিল, হোয়াট ওয়াজ দ্য ইম্পর্টেন্স অফ দ্য খিলাফত মুভমেন্ট, হোয়াই খিলাফত মুভমেন্ট ওয়াজ স্টার্টেড ইন হিয়ার। নেক্সট পয়েন্টে যেটা প্রশ্নটা আসছিল যে হোয়াট ওয়াজ দ্য অবজেক্টিভ অফ দ্য নন কর্পোরেশন মুভমেন্ট, হোয়াট চেঞ্জেস হ্যাড বিন অকার্ড ইন দ্য ন্যাশনাল কংগ্রেস কমিটি, আর হোয়াট আর দ্য রিজনস অফ দ্য নন কর্পোরেশন মুভমেন্ট, অ্যান্ড হোয়াট ওয়াজ দ্য এফেক্ট অফ দ্য নন কর্পোরেশন মুভমেন্ট, হোয়াট ওয়াজ দ্য রোল অফ দ্য গান্ধী ফর বিং নন কর্পোরেশন মুভমেন্ট, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন সত্যাগ্রহ অ্যান্ড দ্য প্যাসিভ রেজিস্ট্যান্স। এই কটা প্রশ্ন কিন্তু প্রচণ্ড ইম্পর্টেন্ট এবং অনেকবার পরীক্ষাটাতে এসছে, আইএসসিতে আগেরবারে হয়নি, তারবারেও কিন্তু আমাদের এই প্রশ্নগুলো কিন্তু আসছে সমস্ত কিছু হিসেবে। বড় প্রশ্নের মধ্যে এরা কিন্তু তোমাদের আইএসসিতে জানাও তোমরা একটা বড় কোশ্চেন লিখতে হয়, তো এই কোশ্চেনগুলো খুব কিন্তু মাইনরলি ইম্পর্টেন্ট। আর নেক্সট সেই জন্যই মানে এখানটা রিজেন্সটা কিন্তু খুব ভালো করে প্রচুর অনেকবার পরীক্ষা পড়েছে, রিজেন্স অফ দ্য নন কর্পোরেশন মুভমেন্ট। এখানে সবচেয়ে প্রথম কথা কিওয়ার্ড মেনটেন করার জন্য কিন্তু 3 or 4 3টে বা 4 পয়েন্টে 4টে পয়েন্ট কিন্তু এলাবোরেটলি করতে হবে, কীভাবে ব্রিটিশরা এক্সপেন্স করেছে, তার খরচের সমস্ত জিনিসপত্র, এখানে 1 2 3 4 4টে পয়েন্ট তো অবশ্যই দেবে, কারণ এই প্রশ্নের কিন্তু এই কিওয়ার্ডস যদি মেনটেন না করো বা এই পয়েন্ট হয়ে যদি মেনটেন না করো তাহলে কিন্তু সমস্ত কিছু আসবে না। এবং আর একটি হচ্ছে ডেটগুলো মনে, অবশ্যই ডেটগুলো ঠিকঠাক দেবে। গান্ধীর সবচেয়ে প্রথম কথা গান্ধীর রোলটা কীভাবে দেবে, চম্পারণ সত্যাগ্রহ প্রথমে কেন ঘটেছিল, কীভাবে কোয়েশ্চেন আনসার লিখবে, কেন ঘটেছিল, হোয়াট ইজ দ্য রোল অফ দ্য কী হয়েছিল, আর 3টে ভাগ করবে আনসারটা। প্রথমে হচ্ছিল তার ঘটনা, তারপর হচ্ছে কি ঘটনার এফেক্ট, তারপর হোয়াট আর দ্য রোল অফ দ্য গান্ধীজ এফেক্ট, যেটা রোল অফ দ্য গান্ধী সেখানেই পেয়ে যাবে, আর লাস্ট পয়েন্টটা হচ্ছে তোমাদের কনক্লুশন, যে কনক্লুশনের মধ্যে কি মানে প্রত্যেকটা আনসার, হিস্ট্রির আনসার কিন্তু সবসময় 3 থেকে 4টে প্যাটার্ন লাগবে। প্রথম ইন্ট্রোডাকশান, তারপর হচ্ছে মেন বডি, তারপর হচ্ছে কনক্লুশন, তারপর হচ্ছে মন্তব্য, তারপরে একদম শেষকালে কনক্লুশন চলে আসবে দেখি জিনিসটা। এবং সেখানে কিন্তু অবশ্যই বিভিন্ন হিস্টোরিয়ানদের মতবাদ কিন্তু অবশ্যই 2টোকে 3টে দেবে, কারণ হিস্টোরিয়ান মতবাদ যদি না ঢোকাও তাহলে কোনো নোটস কিন্তু সেটা কিন্তু ঠিক মতোভাবে আসে না। সবাই তো ভাববে যে আমি বানিয়ে লিখছি বা কেন লিখছি, মানে এই পয়েন্টগুলো কিন্তু বেশি আনসার লিখতে হবে না। প্রচুর হিস্ট্রি মানেই যে প্রচুর আনসার লিখতে হয়, এটা কিন্তু ভ্রান্ত ধারণা। হিস্ট্রি মানে তুমি কমপ্লিট আনসার লেখো, যে কমপ্লিট ঠিক টাইমের মধ্যে আনসারটা লেখো এবং ঠিক পয়েন্টগুলোকে দেখো, এই পয়েন্টগুলোকে আমার কিন্তু মেনটেন করতে, পয়েন্ট মেনটেন করলেই সমস্ত জিনিসপত্র আসবে। হিস্ট্রি মানে গল্প বলবো আমি, গল্প গাঁজাখুরি গল্প বলে যাব, সেটা কিন্তু হিস্ট্রি হয়নি, হিস্ট্রির মধ্যেও মেটেরিয়াল রাখতে হবে, ঠিক আছে। আর রাওলাট আরেকটি কোশ্চেন ভুলে গেছি আমি, হোয়াট ইজ দ্য ইম্পর্টেন্স অফ জালিয়ানওয়ালাবাগ ম্যাসাকার, জালিয়ানওয়ালাবাগ ম্যাসাকার কেন হয়েছিল, হোয়াই ইট ওয়াজ অকার্ড, হোয়াট ইজ দ্য এফেক্ট অফ ইমিডিয়েট কজ অফ জালিয়ানওয়ালাবাগ ম্যাসাকার, রাওলাট আইনটা কি, রাওলাট আইন ওখানে এই 2টো কোশ্চেন কিন্তু মারাত্মক ইম্পর্টেন্ট কোশ্চেন। জালিয়ানওয়ালাবাগের এটা কি, জালিয়ানওয়ালাবাগ এফেক্টের পর ওটা ভারতবর্ষের মধ্যে কী কী পরিবর্তন ঘটেছিল, এই জিনিসগুলোও কিন্তু আমাদের ভীষণ পরিমাণে ইম্পর্টেন্ট। কারণ এখানে প্রায় এই চ্যাপ্টারটা প্রচণ্ড ইম্পর্টেন্ট এবং প্রত্যেকটা টপিক কারণ হচ্ছে ন্যাশনাল মুভমেন্টকে প্রচণ্ড হিট করেছিল, এই প্রত্যেকটি টপিক সম্বন্ধে কিন্তু আমাদের পড়তে হবে, আমাদের জিনিসটা করতে হবে, এই জিনিসটা না বোঝালে কিন্তু কখনোই করা যাবে না। আচ্ছা, আর আরেকটি যেটা প্রশ্নটাকে বলি, যেটা হচ্ছে একদম এটা বলি, কেমব্রিজ হিস্টোরিয়ানদের মতবাদটা বলি, চ্যাট করে আমি শেষ করবো। কেমব্রিজ হিস্টোরিয়ানরা কিন্তু এই নন কর্পোরেশন মুভমেন্টকে সঠিকভাবে কিন্তু বলে এটাকে ঠিকমতো হয়নি, মানে সফল লাভ হয়নি, এবং সেখানে তাদের কয়েকটা বক্তব্য বলেছিল। বলছে একটা পার্টিকুলার ইন দ্য ভিউ ইজ নট এ টেনাবেল, অনলি 1 থেকে 3% পিপল দে হ্যাভ দ্য গট দ্য সাকসেস। এটা অ্যাকর্ডিং টু গালাহার স্কুল অফ দ্য কেমব্রিজ হিস্টোরিয়ান, তারা কিন্তু এটা বলেছিল 1 থেকে 3% ব্যক্তিরা সাপোর্টটা করেছিল। এটা কিন্তু সাফল্য কিন্তু সব জায়গার মানুষের মধ্যে এটা ঠিক ছড়িয়ে পড়েনি। এবং সেকেন্ড একদমই সময় শেষ, সেক্ষেত্রে হাতে একদমই সময় নেই। অনেক ধন্যবাদ স্টুডিওতে আসার জন্য। স্যার যেভাবে পড়ালেন এবং যেমনটা বললেন যে খুব কম্প্যাক্ট অ্যান্সার দিতে হবে, খুব গতানুগতিকভাবে বড় মানে ইতিহাস মানে যে বড় প্রশ্নের উত্তর দিতে হয়, বড় লিখতে হয় তা নয়, খুব কম্প্যাক্ট অ্যান্সার দিতে হবে। অবশ্যই সালটা খুব ভালোভাবে পড়বে হাতে, যেহেতু এখন অনেকটা সময় রয়েছে। আজ এখানেই শেষ করতে হচ্ছে। সকলে সুস্থ থেকো, ভালো থেকো, অন্যান্য পর্বের জন্য নজর রেখো। সিটিভি নিয়ে ধন্যবাদ।